আসসালামু আলাইকুম। লার্নিং গ্লোবাল ট্রেডের আজকের পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বটি সাজানো হয়েছে একটা বিশেষ টপিক নিয়ে, সেটা হচ্ছে লেটার অফ ক্রেডিটের ক্লজগুলো কি আমরা বিস্তারিত একটু জানবো এখান থেকে। অর্থাৎ একটা এলসিতে কি ক্লজ থাকে, কি শর্ত থাকে। অর্থাৎ আমরা এর আগে আলোচনার সময় বলেছি যে ব্যাংক যখন কমার্শিয়াল ডকুমেন্ট হাতে পায় তখন এলসি ক্লজ অনুযায়ী অর্থাৎ এলসি অনুযায়ী সেই ডকুমেন্টেশনগুলো যদি সঠিক থাকে তাহলে ইস্যুইং ব্যাংক সাপ্লায়ারকে পেমেন্ট পরিশোধ করে দেয়। এখন আপনি অ্যাজ এ কমার্শিয়াল প্রফেশনাল হিসেবে আপনি যখন এক্সপোর্ট ইম্পোর্টে কাজ করতে যাবেন অথবা আপনি যদি আমদানি রপ্তানি বাণিজ্যের সঙ্গে জড়িত থাকেন তাহলে অবশ্যই আপনাকে এলসি ক্লজগুলো ভালোভাবে স্টাডি করতে হবে এবং এলসি ক্লজগুলো বিস্তারিত জানতে হবে যে কোন ক্লজে কি বলা হয়েছে। এগুলো অবশ্যই আপনাকে সঠিক ধারণা থাকতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনি বিভিন্ন রকমের আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন। আপনি যদি এলসি ক্লজগুলো আপনার ক্লিয়ার থাকে তাহলে আপনি অবশ্যই বিভিন্ন ধরনের ফাইন্যান্সিয়াল রিস্ক থেকে আপনি রক্ষা পেতে পারেন খুব সহজেই। তো চলুন শুরু করা যাক মূল আলোচনা। আমরা একটা প্রোফর্মা ইনভয়েস দেখতে পাচ্ছি এখানে। অর্থাৎ আপনি যখন ব্যাংকে এলসি করতে যাবেন অ্যাজ এন ইম্পোর্টার হিসেবে আপনাকে তো সর্বপ্রথম আপনাকে যে ডকুমেন্টটা ইস্যু করতে হবে সেটা হচ্ছে প্রোফর্মা ইনভয়েস। অর্থাৎ সাপ্লায়ারের কাছ থেকে আপনাকে প্রোফর্মা ইনভয়েসটা সংগ্রহ করতে হবে, দেন আপনি ব্যাংকে এলসি করতে পারবেন। এখন এখানে একটা প্রোফর্মা ইনভয়েস দেখতে পাচ্ছি আমরা, সেটা হচ্ছে যে পিআই ইন্ডাস্ট্রিজ লিমিটেড অর্থাৎ সাপ্লায়ার। এখানে প্রোফর্মা ইনভয়েস নাম্বার, ডেট বিস্তারিত দেওয়া আছে, বায়ারের নাম দেওয়া আছে এখানে, এবং এখানে ব্যাংকের ইনফরমেশন, ডিটেইল ইনফরমেশন অর্থাৎ বেনিফিশিয়ারি অর্থাৎ সাপ্লায়ারের ব্যাংকের ডিটেইল ইনফরমেশন দেওয়া আছে, সুইফট কোড, অ্যাকাউন্ট নাম্বার, এগুলো এখানে বিস্তারিত দেওয়া আছে খুব সুন্দরভাবে। এরপর প্রোডাক্ট ডেসক্রিপশন, এইচএস কোড, তারপর কন্টেইনারের ডিটেইল, কান্ট্রি অফ অরিজিন, তারপর কারেন্সি, এখানে ইউনিট প্রাইস, টোটাল কোয়ান্টিটি, এই জিনিসগুলো খুব সুন্দরভাবে এখানে দেওয়া আছে। দেখেন প্রত্যেকটা টার্ম, ডেলিভারি টার্ম, ইনভয়েস ভ্যালু, এফওবি ভ্যালু, ফ্রাইট ভ্যালু, এগুলো কিন্তু খুব সুন্দরভাবে এখানে উল্লেখ করা আছে, এবং পেমেন্ট টার্ম এবং আদার্স টার্মস অ্যান্ড কন্ডিশনস এখানে বিআইতে খুব সুন্দরভাবে দেওয়া আছে। আচ্ছা, এখানে একটা অ্যাকসেপ্টেন্স দিতে হবে, অর্থাৎ যিনি ইম্পোর্টার তাকে পিআইতে একটা ব্যাংকে যখন সাবমিট করা হবে পিআইটা, অবশ্যই পিআইতে অ্যাজ এ সিগনেটরি পার্সন যিনি থাকবেন তাকে অবশ্যই পিআইতে সিগনেচার করতে হবে। এখন চলুন আমরা এলসিতে চলে যাই। একটা প্র্যাকটিক্যালি আমরা যদি একটা এলসি দেখি, এখানে একটা যে পিআইটা আমরা দেখছিলাম এতক্ষণ, সেই পিআইয়ের আলোকেই এলসিটা ইস্যু হয়েছিল। এটা হচ্ছে এলসির সুইফট কপি, সেন্ডার এখানে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি, অর্থাৎ বাংলাদেশের মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক থেকে এই এলসিটা ইস্যু করা হয়েছিল, এবং এক্সিস ব্যাংক লিমিটেড অর্থাৎ এক্সিস ব্যাংকের নামে এই এলসিটা ইস্যু করা হয়েছে। অর্থাৎ রিসিভার ব্যাংক অর্থাৎ রেসপন্ডার, অর্থাৎ এখানে সেন্ডার হচ্ছে এই মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক আর রেসপন্ডার হচ্ছে এক্সিস ব্যাংক লিমিটেড। চলুন আমরা এলসির ক্লজে চলে যাই। F27 এখানে সিকোয়েন্স অফ টোটাল অর্থাৎ নাম্বার 1 দেওয়া আছে এখানে। এই সিকোয়েন্সটার মানে হচ্ছে যে ব্যাংক যখন এলসি ট্রান্সমিট করে বেনিফিশিয়ারির উদ্দেশ্যে, তখন এই সুইফটে যখন সে মেসেজটা পাঠায় তখন অনেক সময় দেখা যায় যে এলসির টার্মস অ্যান্ড কন্ডিশনস বেশি হওয়ার কারণে একটা মেসেজে সে পাঠাতে পারে না, তাকে একের অধিক মেসেজের মাধ্যমে, সুইফট মেসেজের মাধ্যমে তাকে এলসিটা ট্রান্সমিট করতে হয়। তো সেই ক্ষেত্রে সিকোয়েন্স যদি একের অধিক হয়, 2 বা 3,
এরকম উল্লেখ করা থাকে এখানে। এখানে এটা দেখতে পাচ্ছি যে একবারই অর্থাৎ একটা মেসেজের মাধ্যমেই এলসিটা ট্রান্সমিট করা সম্ভব হয়েছে। ফর্ম অফ ডকুমেন্টারি ক্রেডিট ইরিভোকেবল, আমরা এর আগে জেনেছি যে ইরিভোকেবল এলসি কি, অর্থাৎ অপ্রত্যাহারযোগ্য এলসি। আমরা এই কথাটার মাধ্যমে, এই ক্লজের মাধ্যমে, F40 এর ক্লজের মাধ্যমে বুঝতে পারছি এতটুকু যে এটা হচ্ছে একটা ইরিভোকেবল লেটার অফ ক্রেডিট, অর্থাৎ অপ্রত্যাহারযোগ্য এলসি। ইরিভোকেবল এলসি হচ্ছে যে বেনিফিশিয়ারি অথবা অ্যাপ্লিক্যান্ট কেউ তার নিজের ইচ্ছা অনুযায়ী এলসির কোনো শর্ত পরিবর্তন করতে পারবে না। এলসির কোনো কিছু পরিবর্তন করতে গেলে অবশ্যই উভয় পক্ষের সম্মতিতে করতে হবে। ডকুমেন্টারি ক্রেডিট নাম্বার, অর্থাৎ এখানে একটা এলসি নাম্বার দেওয়া আছে। সাধারণত এই প্রথম ডিজিটগুলো হচ্ছে ব্যাংকের কোড থাকে এখানে 25, অর্থাৎ 2025 সাল বোঝানো হয়েছে এখানে। বাকিগুলো হচ্ছে এলসি নাম্বার। ডেট অফ ইস্যু, অর্থাৎ এলসিটা কত তারিখে ইস্যু করা হয়েছিল, এখানে 22 অক্টোবর 2025 এই তারিখে এই এলসিটা ইস্যু করা হয়েছে। অ্যাপ্লিকেবল রুলস, অর্থাৎ এলসিতে কোন রুলসগুলো ফলো করা হয়েছে। ক্লোজ নাম্বার হচ্ছে F40E, ইউসিপি লেটেস্ট ভার্সন, অর্থাৎ ইউসিপি 600-এ লেটেস্ট ভার্সন যেটা, অর্থাৎ সর্বশেষ ইউসিপি 600 এখানে ফলো করা হয়েছে। ডেট অ্যান্ড প্লেস অফ এক্সপায়ারি, অর্থাৎ এলসির একটা এক্সপায়ারি ডেট থাকবে অবশ্যই, অর্থাৎ এলসিটার মেয়াদ উত্তীর্ণের তারিখ যেটাকে বলবো আমরা, এটা হচ্ছে 21শে ডিসেম্বর 2025। এবং প্লেস ইন্ডিয়া, অর্থাৎ সাপ্লায়ারটা হচ্ছে ইন্ডিয়ার, এক্সপায়ারি ডেট এবং প্লেস হচ্ছে ইন্ডিয়া এখানে। আচ্ছা, অ্যাপ্লিক্যান্ট বলা আছে এখানে F50-তে বলা আছে সেতু পেস্টিসাইডস লিমিটেড। এখানে একটা কথা বলা আছে যে প্লিজ সি F47A ক্লোজ নাম্বার 12, অর্থাৎ আমরা যদি এই ক্লোজে চলে যাই F47A-তে, F47A এর 12 নাম্বারে যদি আমরা চলে যাই, এখানে দেখতে পাবো একটা অ্যাড্রেস দেওয়া আছে এখানে, গুজিয়াম আমিরাবাড়ি, ত্রিশাল, ময়মনসিংহ, এবং হেড অফিস অ্যাড্রেস এখানে একটা অ্যাড্রেস দেওয়া আছে। অর্থাৎ যিনি ইম্পোর্টার তার অ্যাড্রেসটা এই F47A এর ক্লোজ নাম্বার 12-তে উল্লেখ করা আছে এখানে। এটাই এখানে সংক্ষেপে বলা হয়েছে আর কি। এবার বেনিফিশিয়ারি নেম অ্যান্ড অ্যাড্রেস, PI ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এরা হচ্ছে ইন্ডিয়ার একটা সাপ্লায়ার। আমরা তার অ্যাড্রেস ডিটেল এখানে দেখতে পাচ্ছি। হচ্ছে কারেন্সি কোড এবং অ্যামাউন্ট। কারেন্সি কোড হচ্ছে USD, অর্থাৎ US ডলারে হচ্ছে এলসিটা ট্রান্সমিট হয়েছিল, এবং এলসি অ্যামাউন্ট হচ্ছে $36,720, অর্থাৎ $36,720 একটা এলসি ইস্যু করা হয়েছে। অ্যাভেলেবল উইথ বাই নেম অ্যান্ড অ্যাড্রেস, অর্থাৎ এখানে বলা আছে নেম অ্যান্ড অ্যাড্রেস এনি ব্যাংক ইন ইন্ডিয়া, অর্থাৎ ইন্ডিয়ার যে কোনো ব্যাংকে এলসিটা প্রেজেন্ট করা যাবে। বাই নেগোসিয়েশন, অর্থাৎ এটা নেগোসিয়েবল, অর্থাৎ নেগোসিয়েবল একটা এলসি, এ কথা বলা আছে এখানে ক্লোজ নাম্বার 41D-তে। আচ্ছা, 42C-তে বলা আছে এখানে ড্রাফট অ্যাট সাইট, অর্থাৎ আমরা এর আগে বিভিন্ন প্রকার এলসি সম্পর্কে পড়েছিলাম যে সাইট এলসি, ডিফার্ড এলসি, কিন্তু এখানে স্পষ্ট করে বলা আছে ড্রাফট অ্যাট সাইট, অর্থাৎ আমরা বুঝতে পারছি যে এটা একটা অ্যাট সাইট এলসি। আপনাদের কাছে প্রশ্ন থাকলো অ্যাট সাইট এলসি কি, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু আমাদের। 42A ড্রয়ি পার্টি আইডেন্টিফায়ার কোড, অর্থাৎ ড্রয়ি হচ্ছে এখানে
যে ইস্যুইং ব্যাংকের কথা বলা হচ্ছে এখানে, ড্রয়িং মানে হচ্ছে যে এলসি টাকা পরিশোধ করবে, অর্থাৎ এলসি পেমেন্ট যিনি পরিশোধ করবেন তাকে বলা হচ্ছে ড্রয়ি এখানে। আর ড্রয়ার বলা হয় বেনিফিশিয়ারিকে, অর্থাৎ যিনি ড্রয়ের উদ্দেশ্যে ড্রাফট বিল অফ এক্সচেঞ্জ ইস্যু করবে, অর্থাৎ বিল অফ এক্সচেঞ্জ ইস্যু করার মাধ্যমে সে অ্যাট বেসিসে পেমেন্ট রিকোয়েস্ট পাঠাবে এই মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির কাছে। 42A-তে এখানে ড্রয়ি ইনফরমেশন দেওয়া আছে, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি, MITS ঢাকা সেন্টার। এরপর 43P, F43P-তে বলা আছে পার্শিয়াল শিপমেন্ট অ্যালাউড। যদি আপনি পার্শিয়াল শিপমেন্ট করতে চান সেক্ষেত্রে অ্যালাউড, যদি না করতে চান নট অ্যালাউড। ট্রান্সশিপমেন্ট এটাও অ্যালাউড দেওয়া আছে এখানে। 43T ক্লজ নাম্বার 43T-তে বলা আছে ট্রান্সশিপমেন্ট অ্যালাউড। এরপর বলা আছে 44E পোর্ট অফ লোডিং, অর্থাৎ এয়ারপোর্ট অফ ডিপার্চার, অর্থাৎ কোন পোর্ট থেকে ওই জাহাজ ছাড়বে আর কি। এখানে সে পোর্টের নাম উল্লেখ করা আছে, এনি সিপোর্ট ইন ইন্ডিয়া, অর্থাৎ ইন্ডিয়ার যে কোনো সিপোর্ট থেকেই জাহাজ ছাড়তে পারে। এরপর F44F পোর্ট অফ ডিসচার্জ, অর্থাৎ কোন পোর্টে এসে পণ্য খালাস করা হবে। চট্টগ্রাম সিপোর্ট বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের চিটাগাং সিপোর্টে চট্টগ্রাম বন্দরে পণ্য খালাস করা হবে। এরপর F44C-তে বলা আছে লেটেস্ট ডেট অফ শিপমেন্ট, অর্থাৎ লেটেস্ট ডেট অফ শিপমেন্ট 30শে নভেম্বর, অর্থাৎ 30শে নভেম্বরের মধ্যে শিপমেন্ট সম্পন্ন করতে হবে। এখন আমরা একটা জিনিস খেয়াল করি যে আমাদের এলসি ওপেনিং ডেট কবে ছিল? 22 অক্টোবর। এক্সপায়ারি ডেট 21শে ডিসেম্বর। আর আমরা লেটেস্ট ডেট অফ শিপমেন্ট পাচ্ছি কবে? 30শে নভেম্বর। অবশ্যই এই ওপেনিং ডেট এর পরে হতে হবে এবং অবশ্যই এক্সপায়ারি ডেটের আগে হতে হবে শিপমেন্ট ডেটটা। শিপমেন্ট ডেট কখনোই এলসি ওপেনিং ডেটের আগে হবে না বা এক্সপায়ারি ডেটের পরে হবে না। তো সেক্ষেত্রে কিন্তু শিপমেন্ট যদি এক্সপায়ারি ডেটের পরে চলে যায় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই কোনো প্রকারের ডকুমেন্টেশন গ্রহণযোগ্য হবে না, অর্থাৎ এলসির ভ্যালিডিটি শেষ হয়ে গিয়েছে। এরপর F45A-তে এখানে আমি কী ধরনের পণ্য আমদানি করছি, এখানে ডেসক্রিপশন অফ গুডস অ্যান্ড সার্ভিসেস, অর্থাৎ আমি কী ধরনের পণ্য আমদানি করছি, কী ধরনের সেবা আমদানি করছি এর বিস্তারিত এখানে দেওয়া থাকবে। ইনসেকটিসাইডস ফর এগ্রিকালচারাল ইউজ, অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে কৃষিখাতে কীটনাশক আমদানি করা হয়েছিল কৃষিখাতে ব্যবহার করার জন্য। এখানে পণ্যের নাম দেওয়া আছে, স্পেসিফিকেশনটা দেওয়া আছে এখানে, অর্থাৎ সাধারণত রাসায়নিক দ্রব্য এটা, তো সেই অনুযায়ী তাদের স্পেসিফিকেশনটা দেওয়া আছে এখানে। এরপর কোয়ান্টিটি দেওয়া আছে 14,400 কেজি, ইউনিট প্রাইস হচ্ছে 2.55 পার কেজি US ডলার, অর্থাৎ প্রতি কেজির মূল্য হচ্ছে 2.55 USD, ইনক্লুডিং ফ্রেট চার্জ, অর্থাৎ এর সঙ্গে অবশ্যই ফ্রেট চার্জ ইনক্লুড করা থাকবে। এই 14,400 কেজির যে মূল্য তার সঙ্গে ফ্রেট চার্জ ইনক্লুডেড থাকবে। HS কোড দেওয়া আছে এখানে, বাংলাদেশের জন্য একটা HS কোড দেওয়া আছে, ইন্ডিয়ার জন্য আলাদা, অর্থাৎ এক্সপোর্ট ইম্পোর্ট কান্ট্রি উভয়ের জন্য দুইটা HS কোড দেওয়া আছে এখানে। ট্রেড টার্মস, CFR চট্টগ্রাম সিপোর্ট বাংলাদেশ, অর্থাৎ কোন ইনকো টার্মে আপনি পণ্যটা ইম্পোর্ট করছেন। CFR চট্টগ্রাম, অর্থাৎ কস্ট অ্যান্ড ফ্রেট। কোয়ালিটি, কোয়ান্টিটি, ইউনিট প্রাইস অ্যান্ড অল আদার স্পেসিফিকেশন অফ মার্চেন্ডাইজ আর অ্যাজ পার প্রোফর্মা ইনভয়েস নাম্বার এত, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে কোয়ালিটি, কোয়ান্টিটি, ইউনিট প্রাইস, অল আদার স্পেসিফিকেশন, অর্থাৎ পণ্যের যত কিছু বর্ণনা এবং ইউনিট মূল্য
ইউনিট মূল্য যা কিছু দেওয়া আছে সব কিছু প্রোফর্মা ইনভয়েস অনুসারে। F46 এতে আমরা দেখতে পাচ্ছি যে ডকুমেন্ট রিকোয়ার্ড, অর্থাৎ পণ্য যখন শিপমেন্ট করা হবে তখন কি কি ডকুমেন্ট প্রয়োজন সেগুলো এখানে বিস্তারিতভাবে বলা আছে। তো চলুন আমরা দেখি। বেনিফিশিয়ারি ড্রাফট অ্যাট সাইট টু বি ইস্যুড ইন ডুপ্লিকেট মেনশনিং দ্য এলসি নম্বর অ্যান্ড ডেট। অর্থাৎ বেনিফিশিয়ারি ড্রাফট অ্যাট সাইট, অর্থাৎ বেনিফিশিয়ারি আমরা ওই যে কথাটা বলছিলাম একটু আগে, যে বেনিফিশিয়ারি ড্রয়ি অর্থাৎ পেইং ব্যাংক, অর্থাৎ যে ইস্যুইং ব্যাংক এলসির পেমেন্ট পরিশোধ করবে তার উদ্দেশ্যে বেনিফিশিয়ারি একটা ড্রাফট বিল অফ এক্সচেঞ্জ ইস্যু করবে। সেখানে অবশ্যই এলসি নাম্বার এবং ডেট, এলসি ডেট উল্লেখ করতে হবে। বেনিফিশিয়ারি সাইন্ড ইনভয়েস ইন 6 copies certifying merchandise are of India origin and the FOB value of goods and freight charge separately। অর্থাৎ বেনিফিশিয়ারি সাইন্ড অর্থাৎ বেনিফিশিয়ারি স্বাক্ষর সম্বলিত 6 কপি ইনভয়েস ইস্যু করতে হবে, অর্থাৎ কমার্শিয়াল ইনভয়েস, যেখানে এ কথাটা উল্লেখ থাকতে হবে যে পণ্যের অরিজিন হচ্ছে ইন্ডিয়া এবং পণ্যের FOB ভ্যালু এবং ফ্রেট চার্জ আলাদা আলাদা করে উল্লেখ থাকতে হবে। আচ্ছা, ফুল সেট অফ শিপড অন বোর্ড মেরিন বিল অফ লেডিং কনসাইন্ড টু দ্য অর্ডার অফ মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক। অর্থাৎ মিউচুয়াল ট্রাস্ট ব্যাংককে কনসাইন করে বিল অফ লেডিং ইস্যু হবে। এখানে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের বিস্তারিত ইনফরমেশন দেওয়া আছে। এরপর ইম্পোর্টারের নাম দেওয়া আছে, এখানে ইম্পোর্টারের বিন নম্বর, বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার, ফ্যাক্টরি অ্যাড্রেস ইম্পোর্টারের দেওয়া আছে এখানে। দ্য বেনিফিশিয়ারি মাস্ট অ্যাডভাইস শিপমেন্ট আন্ডার দিস ক্রেডিট উইদিন 7 ওয়ার্কিং ডেজ ফ্রম দ্য ডেট অফ শিপমেন্ট টু দ্য অ্যাপ্লিক্যান্ট। অর্থাৎ এখানে বলছে যে বেনিফিশিয়ারি অবশ্যই পণ্য শিপমেন্ট করার 7 দিনের মধ্যে অ্যাপ্লিক্যান্টকে অবশ্যই জানাবে বিষয়টা যে আমরা পণ্য শিপমেন্ট করে দিয়েছি। অবশ্যই পণ্য শিপমেন্টের 7 দিনের মধ্যে বেনিফিশিয়ারি অ্যাপ্লিক্যান্টকে বিষয়টা ইনফর্ম করবে বাই ইমেইল, অর্থাৎ ইমেইলের মাধ্যমে তাকে জানাতে হবে। অ্যান্ড টু কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লিমিটেড, অর্থাৎ ইন্স্যুরেন্স কোম্পানি, অর্থাৎ ইম্পোর্টার যে ইন্স্যুরেন্স কোম্পানির কাছ থেকে ইন্স্যুরেন্স কভারনোট নিয়েছিল তাকেও বেনিফিশিয়ারি মেইলের মাধ্যমে বাই মেইলে শিপমেন্টের তথ্য জানিয়ে দিবে। এখানে কিন্তু ওই ইম্পোর্টার যে ইন্স্যুরেন্স কভারনোট সংগ্রহ করেছিল সেটার ডিটেল ইনফরমেশন এখানে দেওয়া আছে। Signed packing list in 4 copies mentioning gross and net weight of the merchandise। অর্থাৎ 4 কপি অবশ্যই বেনিফিশিয়ারি স্বাক্ষর সংবলিত প্যাকিং লিস্ট ইস্যু করতে হবে, যেখানে পণ্যের গ্রস এবং নেট ওয়েট মেনশন করতে হবে। সার্টিফিকেট অফ অরিজিন ইস্যুড বাই চেম্বার অফ কমার্স সার্টিফাইং দ্যাট দ্য গুডস আর অফ ইন্ডিয়ান অরিজিন। অর্থাৎ সার্টিফিকেট অফ অরিজিন ইস্যু করতে হবে, সেটা অবশ্যই লোকাল চেম্বার অফ কমার্স, অর্থাৎ ইন্ডিয়ার লোকাল চেম্বার অফ কমার্সের মাধ্যমে সার্টিফিকেট অফ অরিজিন ইস্যু করতে হবে, যেখানে উল্লেখ থাকতে হবে যে এই গুডসটা হচ্ছে ইন্ডিয়ার তৈরি, ইন্ডিয়ান অরিজিনের। একটা কথা একটু বলতে চাই আমি, যে আশা করছি আমি আলোচনার মাধ্যমে আমরা এলসির ক্লজগুলো বুঝতে পারছি আমার মনে হয়। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আমার, আপনারা ইতিমধ্যে আমার যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন ইতিমধ্যে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমি। আর আমার ভিডিওগুলো যারা নতুন দেখবেন অনুগ্রহ করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মতামতগুলো আমাকে জানাবেন। তো চলুন মূল আলোচনায় ফিরে যাই আমরা। প্যাকিং এক্সপোর্ট স্ট্যান্ডার্ড, প্যাকিং ইন 180 কেজিস ড্রাম, অর্থাৎ ড্রামে করে প্যাকিংটা হবে। এখানে প্যাকিংয়ের ইনফরমেশন দেওয়া আছে। 8 নম্বরে বলা হচ্ছে যে 1 সেট অফ নন নেগোশিয়েবল শিপিং ডকুমেন্ট
must be sent to the applicant within 10 days from the date of shipment by email, অর্থাৎ accept শিপিং ডকুমেন্ট, নন নেগোশিয়েবল শিপিং ডকুমেন্টের কপি শিপমেন্ট করার 10 দিনের মধ্যে বাই মেইলে পণ্যের আমদানিকারককে অবশ্যই বেনিফিশিয়ারিকে পাঠাতে হবে। এবার আমরা ক্লজ নাম্বার F47A-তে চলে F47A-তে বলা আছে অ্যাডিশনাল কন্ডিশন, অর্থাৎ এছাড়া আরও কী কী কন্ডিশন রয়েছে। অল ডকুমেন্ট মাস্ট বি ডেটেড ডকুমেন্ট and shipment date must not be earlier date and shipment date must not be earlier than the date of opening of this credit, অর্থাৎ শিপমেন্ট ডেট অবশ্যই এলসি ওপেনিং ডেটের পূর্বে হবে না, আর্লিয়ার অর্থাৎ এলসি ওপেনিং ডেটের আগে কোনোভাবেই শিপমেন্ট করা যাবে না। 2 নম্বরে বলা হচ্ছে যে আইআরসি নাম্বার, এই আইআরসি নম্বর হচ্ছে ইম্পোর্টারের আইআরসি নম্বর, ইম্পোস্ট রেজিস্ট্রেশন নাম্বার, রেজিস্ট্রেশন সার্টিফিকেট নম্বর যেটা রয়েছে। এইচএস কোডটা বলা হচ্ছে যে এলসির 45A ক্লজে বলা আছে, অর্থাৎ পণ্যের ডেসক্রিপশন যেখানে দেওয়া ছিল সেখানে এই এইচএস কোডটা উল্লেখ করা আছে। এবং বিন অফ মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের বিন নম্বর, বিন অফ অ্যাপ্লিক্যান্টের বিন নম্বর, ইনভয়েস প্যাকিং লিস্ট, বিএল অ্যান্ড সার্টিফিকেট অফ অরিজিন, অর্থাৎ এই ডকুমেন্টগুলোতে অবশ্যই ইনভয়েস, প্যাকিং লিস্ট, বিল অফ লেডিং, সার্টিফিকেট অফ অরিজিন, এই সকল ডকুমেন্টে অবশ্যই এই জিনিসগুলো আইআরসি নম্বর, এইচএস কোড, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের বিন নম্বর, অ্যাপ্লিক্যান্টের বিন নম্বর, এই জিনিসগুলো অবশ্যই উল্লেখ করতে হবে, আদারওয়াইজ কিন্তু ডকুমেন্ট অ্যাকসেপ্টেড হবে না। অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে যে এলসিতে যে ক্লোজগুলো বলা হচ্ছে, প্রত্যেকটা ক্লোজে যে শর্তগুলো দেওয়া হচ্ছে সেই শর্তগুলো যদি ফুলফিল করে তবেই ডকুমেন্ট অ্যাকসেপ্টেড হবে, আদারওয়াইজ ডকুমেন্ট অ্যাকসেপ্টেড হবে না এবং ব্যাংক কোনোভাবেই পেমেন্ট দিতে রাজি হবে না। তো এই জন্যই আমাদেরকে অবশ্যই এলসির প্রত্যেকটা ক্লোজ ভালোভাবে পড়তে হবে এবং ডকুমেন্ট চেকিংয়ের সময় আমাদেরকে এই এলসির ক্লোজগুলো মাথায় রাখতে হবে। তো যেটা বলছিলাম দেখেন 3 নম্বরে বলা আছে যে শর্ট ফর্ম অ্যান্ড ব্ল্যাঙ্ক ব্যাকড বিল অফ লেডিং আর নট অ্যাকসেপ্টেবল, অর্থাৎ বিল অফ লেডিং অর্থাৎ সংক্ষিপ্ত বিল অফ লেডিং মানে হচ্ছে বিল অফ লেডিংয়ে অনেক সময় সংক্ষিপ্ত বিল অফ লেডিং ইস্যু করা হয়, যেখানে বিল অফ লেডিংয়ের পরবর্তী পেজে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া থাকে, সেগুলো অনেক সময় উল্লেখ থাকে না সংক্ষিপ্ত বিল অফ লেডিং যখন ইস্যু করা হয়। তো সেই সংক্ষিপ্ত বিল অফ লেডিং গ্রহণযোগ্য হবে না। এখানে বলা হয়েছে অল ডকুমেন্ট আন্ডার দিস ক্রেডিট মাস্ট বি ইন ইংলিশ, অবশ্যই সকল ডকুমেন্ট ইংলিশে ইস্যু করতে হবে, অর্থাৎ এক্সপোর্টিং কান্ট্রি ল্যাঙ্গুয়েজ যাই হোক না কেন তাকে অবশ্যই ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ইংলিশে ইস্যু করতে হবে প্রত্যেকটা ডকুমেন্ট। ডিসক্রিপেন্সি চার্জ ইফ এনি $50 its equivalent will be deducted from presentation of each set of discrepant document, অর্থাৎ ডকুমেন্ট ডিসক্রিপেন্ট হলে প্রত্যেকটা ডিসক্রিপেন্ট ডকুমেন্টের জন্য $50 করে চার্জ করা হবে। শিপমেন্ট শুড বি ইফেক্টেড বাই honoring Bangladesh laws and regulations regarding vessel flag, seaport, shipment and transshipment certificate. In this regard must accompany with the original document, অর্থাৎ অরিজিনাল ডকুমেন্টগুলো অবশ্যই বাংলাদেশের শিপিং ডকুমেন্ট, অরিজিনাল শিপিং ডকুমেন্ট যখন ইস্যু করা হবে প্রত্যেকটা শিপিং ডকুমেন্ট বাংলাদেশের আইন অনুসরণ করে ইস্যু করতে হবে। Importer's name and address with TIN number and BIN number must be mentioned minimum 2% of the total number of the drum, অর্থাৎ এখানে আগে বলা হয়েছিল যে ড্রামে করে পণ্যগুলো শিপমেন্ট করা হবে এবং প্রত্যেকটা ড্রামে অন্তত মেনশনিং মিনিমাম 2% অফ দ্য টোটাল নাম্বার অফ
দ্য ড্রাম, অর্থাৎ মোট ড্রাম সংখ্যার অন্তত 2% মধ্যে অ্যাপ্লিক্যান্টের 3 নম্বর এবং বিন নম্বর উল্লেখ থাকতে হবে অবশ্যই। বেনিফিশিয়ারিজ কনফার্মেশন সার্টিফিকেট ইন দিস রিগার্ড রিকোয়ার্ড, অর্থাৎ বেনিফিশিয়ারি কনফার্মেশন সার্টিফিকেটও এখানে প্রয়োজন বলা আছে। While presenting document under this credit, absence of detailed mailing address in English language and valid SWIFT address of the presenting bank on their bill forwarding schedule will be invalidate the presentation, অর্থাৎ আপনি যখন ডকুমেন্ট প্রেজেন্ট করবেন সেখানে যদি সঠিক ইনফরমেশন না থাকে, অর্থাৎ সঠিক মেইল অ্যাড্রেস, সুইফট কোড এগুলো যদি মিসিং থাকে, তো সেক্ষেত্রে ডকুমেন্ট প্রেজেন্টেশন ইনভ্যালিড বলে গ্রহণযোগ্য হবে। শিপিং মার্ক এসপিএল, অর্থাৎ ইম্পোর্টিং কোম্পানির নাম এখানে দেওয়া, অরিজিন হচ্ছে ইন্ডিয়া, মাস্ট বি প্রিন্টেড অন দ্য ড্রামস, অর্থাৎ যে ড্রামে শিপমেন্টগুলো হবে প্রত্যেকটা ড্রামে এই প্রিন্টেড থাকতে হবে যে এসপিএল ঢাকা এবং অরিজিন ইন্ডিয়া। সার্টিফিকেট অফ অ্যানালাইসিস ইস্যুড বাই ম্যানুফ্যাকচারার, সাপ্লায়ার অর বেনিফিশিয়ারি, অর্থাৎ পণ্য প্রস্তুতকারী, সাপ্লায়ার, বেনিফিশিয়ারি যিনি এক্সপোর্টার তার কর্তৃক অবশ্যই ইস্যু হতে হবে সার্টিফিকেট অফ অ্যানালাইসিস। এটা একটা এক ধরনের সার্টিফিকেট, অর্থাৎ যেহেতু এখানে কৃষি পণ্য অর্থাৎ কৃষি রাসায়নিক পণ্য আমদানি করা হচ্ছে। ফলোয়িং ইনফরমেশন শ্যাল বি প্রিন্টেড ক্লিয়ারলি ইন বাংলা লেভেল অ্যাজ পার ইম্পোর্ট পলিসি বিং সেন্ট টু দ্য সাপ্লায়ার directly from drums pasting. The following information must be printed clearly on all the drums, অর্থাৎ নিচে কিছু ইনফরমেশন দেওয়া আছে, এর প্রত্যেকটা ইনফরমেশন অবশ্যই যে ড্রামগুলোতে করে শিপমেন্ট হবে এবং প্রত্যেকটা ড্রামে প্রিন্টেড থাকতে হবে, অর্থাৎ ট্যাগ লাগানো থাকতে হবে এই টার্মগুলো, কন্ডিশনগুলো। আর 12 নম্বরে এখানে ইম্পোর্টারের অ্যাড্রেস, ফ্যাক্টরি অ্যাড্রেস দেওয়া আছে এখানে। F71D চার্জেস, এখানে অল চার্জেস আউটসাইড বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের বাইরে যত চার্জ রয়েছে আর অন অ্যাকাউন্ট অফ বেনিফিশিয়ারি, অর্থাৎ বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট থেকে চার্জ করা হবে এগুলো। 48 ক্লজ পিরিয়ড অফ প্রেজেন্টেশন ইন 21 ডেজ, অর্থাৎ প্রেজেন্টেশন পিরিয়ড হচ্ছে 21 ডেজ, অর্থাৎ পণ্য শিপমেন্টের 21 দিনের মধ্যেই আপনাকে শিপিং ডকুমেন্ট প্রেজেন্ট করতে হবে। প্রেজেন্টেশন পিরিয়ড যদি উল্লেখ নাও থাকে সেক্ষেত্রে অবশ্যই এই 21 ডেজ কাউন্ট করা হয়, অর্থাৎ 21 ডেজের মধ্যেই ডকুমেন্ট প্রেজেন্ট করতে হবে আপনাকে। কনফার্মেশন ইনস্ট্রাকশন, অর্থাৎ আমরা কনফার্মড এলসি সম্পর্কে পড়েছিলাম এর আগে, অর্থাৎ অ্যাপ্লিক্যান্ট এবং বেনিফিশিয়ারি ব্যাংকের বাইরেও আরেকটা ব্যাংক, থার্ড ব্যাংক বেনিফিশিয়ারিকে নিশ্চয়তা প্রদান করে, এটা ছিল আমাদের কনফার্মড এলসি। এখানে বলা আছে উইদাউট, অর্থাৎ এটা কনফার্মড এলসি নয়, আমরা বুঝতে পারছি এই কথার মাধ্যমে। ইনস্ট্রাকশন টু দ্য পেইং, অ্যাকসেপ্টিং অ্যান্ড নেগোশিয়েটিং ব্যাংক, অর্থাৎ পেইং, অ্যাকসেপ্টিং এবং নেগোশিয়েটিং ব্যাংকের জন্য এখানে কিছু দিক নির্দেশনা দেওয়া আছে। অল ডকুমেন্ট শুড বি সেন্ট ইন ওয়ান লট, অর্থাৎ সকল ডকুমেন্ট এক লটের মাধ্যমে পাঠাতে হবে এই ইস্যুইং ব্যাংকের ঠিকানায়। অ্যামাউন্ট অফ ড্রাফট নেগোশিয়েটেড শুড বি এন্ডোর্সড অন দ্য রিভার্স সাইড অফ দ্য অরিজিনাল অ্যাডভাইস ক্রেডিট। আপন রিসিপ্ট অফ ডকুমেন্ট strictly complying with the terms and conditions of the credit and fast presentation, we will arrange to make payment as per your instruction, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে এই লেটার অফ ক্রেডিটের সকল টার্মস অ্যান্ড কন্ডিশন যদি আপনার ডকুমেন্টগুলো ফুলফিল করে, বেনিফিশিয়ারির ডকুমেন্টগুলো যদি ফুলফিল করতে পারে, তাহলে তখন আমরা ইস্যুইং ব্যাংক পেমেন্ট পরিশোধের জন্য প্রস্তুতি গ্রহণ করব। তো এই ছিল মোটামুটি আমার এলসি ক্লোজ নিয়ে আলোচনা।
তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন এলসি ক্লজগুলো। তো আমরা অ্যাজ এ কমার্শিয়াল প্রফেশনাল হিসেবে এবং আমরা যারা এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেসের সঙ্গে জড়িত, আমরা অবশ্যই এলসি ক্লজগুলো ভালোভাবে বোঝার চেষ্টা করব এবং এলসি ক্লজগুলো ভালোভাবে স্টাডি করে আমরা যখন কমার্শিয়াল ডকুমেন্ট, শিপিং ডকুমেন্ট চেক করব, অবশ্যই আমরা এই এলসি ক্লজগুলো স্টাডি করে নিব ভালোভাবে, কারণ এতে করে আমরা বিভিন্ন রকম ফাইন্যান্সিয়াল রিস্ক থেকে খুব সহজেই রক্ষা পেতে পারি। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। আপনাদেরকে আরও একবার রিকোয়েস্ট করব আমি যে আপনারা আপনাদের মতামতগুলো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন আপনারা। ধন্যবাদ।